আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজের অনলাইন ক্লাসে শিক্ষার্থী তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। নির্ধারিত সময়ের কিছু পরে ক্লাসটা শুরু করতে হয়েছে বলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। বৈদ্যুতিক গোলযোগ থাকায় বা বৈদ্যুতিক সংযোগ না থাকায় এই দেরিটা হয়েছে। তারপরে তোমরা হয়তো একটু আলো কম দেখতে পাচ্ছ, অন্ধকারেই আমরা আসলে আলো ছাড়াই তোমাদের জন্য ক্লাসের ব্যবস্থাটা করেছি বিকল্পভাবে। তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা আমরা আজকে আমাদের একটা নতুন যে চ্যাপ্টার সেই চ্যাপ্টারে যাব। দেখতে দেখতে আমরা একেবারেই এই চ্যাপ্টার এই বইটার শেষ দিকে চলে এসেছি। আমরা ব্যবস্থাপনার 7টা কাজ দেখেছিলাম। ব্যবস্থাপনার 7টা কাজের মধ্যে আমরা আজকে যে কাজটা নিয়ে আলোচনা করব তোমরা সবাই জানো, সেই কাজটা হচ্ছে ষষ্ঠ কাজ। আমরা আজকে আলোচনা করছি সমন্বয়। এই অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা করছি। এটা ব্যবস্থাপনার ষষ্ঠতম কাজ। এবং আমরা যদি একটু চিন্তা ভাবনা করে দেখি যে এই কাজটা যদিও আসলে 6 নম্বরে, তারপরেও কিন্তু আসলে এই কাজটার গুরুত্ব বা উপযোগিতা আসলে আমরা বলে শেষ করতে পারবো না। শুরু থেকে যদি আমরা একটু চিন্তা করে দেখি যে আমরা আসলে যা করতে চাচ্ছি, আমাদের আসলে যেইভাবে যেটা আমাদের লক্ষ্য আছে, যেই লক্ষ্যের দিকে আমরা যেতে চাচ্ছি, সেই কাজের জন্য আসলে এখানে এই সমন্বয়ের ইংরেজি হচ্ছে কোঅর্ডিনেশন। যে আমরা সব কিছু একসঙ্গে কী করছি, জড়ো করছি। আমরা কিন্তু এর আগেও ক্লাসে দেখিয়েছিলাম, ধরো আমরা যদি একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান হই, যেহেতু আমরা ব্যবসায় নিয়ে আলোচনা করছি, সেহেতু আমরা যদি এভাবে বলি যে আমরা যদি একটা কেক বানানোর প্রতিষ্ঠান হচ্ছে আমাদের, আমরা কেক বানাবো বা কেক আমাদের প্রতিষ্ঠান থেকে তৈরি হয়। এখন এই যে ধরো এই কেক যে আমরা তৈরি করছি, এই কেকটাকে যখন আমরা ধরো ছোট্ট একটা প্রতিষ্ঠান, ধরো একটাই আমাদের শাখা, তখন কি হবে, আমাদের চিন্তাভাবনা সেন্ট্রালাইজড, আমরা নিজেরাই সব কিছু করতে পারছি। কিন্তু ধরো ধীরে ধীরে কি হলো, আমাদের এই প্রতিষ্ঠানটা বেড়ে বেড়ে ধরো 10টি কেকের দোকান হয়ে গেল। 10টি কেকের দোকান যখন হয়ে গেল, কেকের দোকান, এই 10টি কেকের দোকানের জন্য আমাদের কি করতে হবে, একটা অ্যাডজাস্টমেন্ট বা সমন্বয় করতে হবে। আমাদের কোন কেকের দোকানে কি পরিমাণ চাহিদা আছে সেই অনুযায়ী আমাদের কি করতে হবে, সেখানে কেক তৈরি যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো সরবরাহ করতে হবে। এবং প্রত্যেকটা শাখার জন্য আবার কি করতে হবে, প্রত্যেকটা দোকানের জন্য আবার একজন দায়িত্বপ্রাপ্ত লোক কিন্তু আমাদের প্রয়োজন হবে। শিক্ষার্থী তোমরা কি শুনতে পাচ্ছ বা ক্লাসে আসলে এখনও কেউ জয়েন করেছো কিনা জানি না, এখনও রোল টোল দেখতে পেলাম না। তো যাই হোক, তোমরা ক্লাসে সবাই যোগদান করবে। আমরা কি নিয়ে আলোচনা করছিলাম, সমন্বয় নিয়ে। এই সমন্বয় আমাদের খুব গুরুত্বপূর্ণ, আমাদের ব্যক্তিগত জীবনের পাশাপাশি আমাদের যে প্রাতিষ্ঠানিক জীবন আছে, আমাদের সব কিছুই থাকে, আমাদের কিন্তু সব কিছুই থাকে। চিন্তা করে দেখো যে আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে সৃষ্টি করেছেন, সৃষ্টির সেরা জীব হিসেবে কিন্তু তিনি আমাদেরকে তৈরি করেছেন। আমাদের চোখ, কান, নাক, হাত, পা সব কিছু আছে, থাকা সত্ত্বেও আমরা কিন্তু অনেক সময় দেখতে পাই যে যারা হয়তো বা প্রতিবন্ধী বা যারা দৃষ্টি প্রতিবন্ধী, যাদের শারীরিকভাবে অক্ষমতা আছে, তাদের হয়তো বা একটা পায়ে সমস্যা আছে, একটা হাতে সমস্যা আছে, তারপরও তারা আমাদের চেয়ে অনেক বেশি এগিয়ে গিয়েছে। কেন এগিয়ে গিয়েছে? তার কারণ হচ্ছে সে তার সীমিত সম্পদগুলোকেই কিন্তু একত্রিত করে সেটাকে কী করেছে, খুব ভালোভাবে কাজে লাগিয়েছে। অন্যদিকে তোমার আমার কথা ধরো, যারা আমরা সুস্থ সবল মানুষ, আমাদের হয়তো বা ঐকান্তিক ইচ্ছের অভাব না, আমাদের নিজের ভেতর থেকে যে অভাব বা তাড়নার অভাব, এই কারণে আমরা কোথায় যেতে পারিনি, আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য আছে সেখানে যেতে পারিনি। কিন্তু এই যে সমন্বয়টা আমাদের কি করবে, সবসময় যে কোনো কাজে সেই লক্ষ্যে নিয়ে যেতে সহযোগিতা করবে। এবং সমন্বয় যদি আমি না করি, সমন্বয় না করলে কি হবে, সমন্বয় না করলে আমার কাজটা হয়তো মাঝপথে থেমে যাবে, অথবা আমি যতটুকু কমপ্লিট করব সেটা অসম্পূর্ণ অবস্থায় থেকে যাবে। এই জন্য আমাদের আসলে কি করতে হবে, সমন্বয়ের ব্যাপারটা আমাদেরকে খুব গুরুত্ব দিতে হবে। এবং ব্যবস্থাপনার কাজটাকে খুব ভালোভাবে বুঝতে গেলে আমাদের অবশ্যই সমন্বয় এই ব্যাপারটা খুব ভালোভাবেই বুঝতে হবে। তার মানে তাহলে দেখো যে আমরা কি দেখছি, আমরা আলোচনা করছি আসলে সমন্বয় নিয়ে, যার ইংরেজি হচ্ছে কোঅর্ডিনেশন। এই যে সমন্বয়টা, এই সমন্বয়টায় আসলে আমাদের কি কি জানাবে বা কী কী জানতে সহযোগিতা করবে,
আমরা যেখানে ছিলাম যে এই যে 10টা কেকের দোকান আমরা যেটা বললাম, এই 10টা কেকের দোকানে আমার কী কী লাগবে, ধরো ময়দা লাগছে, এটা গেল আমার কাঁচামালের কথা, তাই না? ময়দা যাচ্ছে, আমার ডিম লাগছে, ক্রিম লাগছে, নানা ধরনের কেকের উপাদানগুলো লাগছে। এখন দেখো আমার সব কিছু আছে, আমি সব কিছু কাঁচামালের ব্যবস্থা করেছি, কিন্তু যখন আমি ডেলিভারি করতে যাব বা প্রোডাক্টটা যখন আমি কাস্টমারকে হ্যান্ড ওভার করবো, তখন দেখব আমার প্যাকেট নাই। তখন কি হবে বলো তো? তখন আমি কিন্তু কী করতে পারবো না, খুব ভালোভাবে সার্ভিস দিতে পারবো না। এবং আমরা জানি যে সার্ভিসটা না দিতে পারলে পরবর্তীতে আমাকে কি করবে না, সে অর্ডারটা আমাকে আবার দিবে না। এখন দেখো প্যাকেট নাই, এইটা একটা সমস্যা হতে পারে। আবার এমন হতে পারে যে আমার যেই সময় আসলে, যেহেতু এখন আমাদের অনলাইন বিজনেস, আমাদেরকে সব কিছু অনলাইনে অর্ডার করা হয়েছে, আমাদের এই কেকটা পৌঁছে দেওয়ার কথা ছিল ধরো সকাল 10টায় কিংবা বিকেল 3টায়, কিন্তু আমরা সেটা পৌঁছালাম সন্ধ্যা 6টায়। কারণ কি? কারণ আমার যেই গাড়িটা ছিল যেটা দিয়ে আমি ডেলিভারি করব, সেই গাড়িটার কোনো একটা পার্টস নষ্ট হয়ে যাওয়াতে আমি ঠিকমতো পৌঁছাতে পারিনি। তার মানে আমার অবশ্যই কি উচিত ছিল, আমাকে আমার কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য আমার উচিত ছিল অবশ্যই, যেহেতু একটা ট্রান্সপোর্টেশন প্রবলেম আমি পড়েছি, আমার উচিত ছিল অবশ্যই সমস্যাটা কী করে নিয়ে আসা, ওভারকাম করে নিয়ে আসা। তার মানে আমি এটা করতে পারিনি। কেন করতে পারিনি? কারণ আমি খুব ভালো সমন্বয় বা কোঅর্ডিনেট করতে পারিনি, যার কারণে আমি নির্দিষ্ট সময়ের মধ্যে এই কেকের ডেলিভারিটা আমি নির্দিষ্ট কাস্টমারের কাছে আমি এটা পৌঁছাতে পারিনি। আচ্ছা, তার মানে আমরা এতটুকু আলোচনা থেকে আমরা কি বুঝতে পারলাম, যে আমাদের আসলে সমন্বয়টা আসলে খুব গুরুত্বপূর্ণ। ধরো যদি ছোট্ট একটা বাড়ি আমরা তৈরি করতে যাই, তখন ওই একজন লোককে যদি আমি বলি যে ভাই আপনি ইট, সিমেন্ট, বালু সব কিছু আপনি নিয়ে আসেন, তিনি কিন্তু নিয়ে আসবে। কিন্তু ধরো যদি একটা বিষয় হয় যে আমি একটা 10তলা বিল্ডিং করব, ওই 10তলা বিল্ডিং করার জন্য আমার ইট, সিমেন্ট, বালু, আমার বিভিন্ন ধরনের যে স্যানিটারি আইটেমগুলো আছে, আমার ইন্টেরিয়র ডিজাইনের যে জিনিসগুলো আছে, সেগুলো আমাকে কী করতে হবে, সমন্বয় করতে হবে। আমি আগে ছাদ দেওয়ার কথা, আমি আগে ছাদ দিলাম না, তার আগে আমি ধরো বিভিন্ন জিনিসপত্র কিনে নিয়ে এসেছি, তখন কী হবে, সেই জিনিসগুলো আসলে আনইউজ থাকবে, এবং সেটা আমি সময় মতন যখন কাজে লাগাতে যাব দেখব অনেকগুলো জিনিস কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। তার মানে আমাকে অবশ্যই কী করতে হবে, সমন্বয়ের দিকে খুব গুরুত্ব দিতে হবে। আচ্ছা, এখন আমরা তাহলে একটু সমন্বয়ের মধ্যে আমরা যে সমন্বয় যে ধারণা, সেই ধারণার মধ্যে আমরা যাই। সমন্বয় ধারণা কি? সমন্বয় হচ্ছে প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন বিভাগ ও উপবিভাগ এর মধ্যে দলীয় প্রচেষ্টার যোগসূত্র স্থাপন হলো সমন্বয় সাধন বা সমন্বয় স্থাপনই সমন্বয়। তাহলে দেখো আমরা কী বলছি, প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন বিভাগ ও উপবিভাগের মধ্যে দলীয় প্রচেষ্টার যোগসূত্র স্থাপন। তার মানে এখানে আমরা কি করছি, একটা সম্পর্ক স্থাপন করছি। আফরোজা আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্লাসে আসার জন্য তোমাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, এবং ক্লাস বুঝতে না পারলে জানাবে। ক্লাসের পড়াগুলো খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে। আমরা কিন্তু খুব দ্রুতই আবার সেকেন্ড ইয়ারে একটা পরীক্ষার দিকে যাব, সেহেতু আসলে মনোযোগ দেওয়ার চেষ্টা করবো, এবং এই পরীক্ষাটা কিন্তু একটা বড় নম্বরে একটা পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাহলে দেখো, প্রতিষ্ঠান নিয়োজিত বিভিন্ন বিভাগ ও উপবিভাগের মধ্যে দলীয় প্রচেষ্টা যে যোগসূত্র, সেই যোগসূত্র স্থাপনই হচ্ছে সমন্বয়। যোগসূত্র মানে কিন্তু একদমই, ধরো আমি যদি এখানে 2, 3, 4 এভাবে যদি আমি বিচ্ছিন্নভাবে বিভিন্ন যদি ডিজিট রাখি, এটা কিন্তু এরা প্রত্যেকে কি করছে, 2 এর প্রতিনিধিত্ব করছে, 3 এর প্রতিনিধিত্ব করছে, 4 এর এবং 5 এর।
যখন আমি প্রত্যেকের মধ্যে একটা করে যোগ চিহ্ন দিয়ে দিব তখন কি হবে বলো দেখি? তখন যোগফল কত দাঁড়াচ্ছে বলো? যোগফল হচ্ছে 14। তখন এই প্রত্যেকটা ইউনিটের বা প্রত্যেকটা ডিজিটের কিন্তু একটা কমপ্লিট রূপ কিন্তু আমি এই সামেশনে দেখতে পাচ্ছি। এই সামেশনে যে রেজাল্টটা এসছে সেখানে আমি দেখতে পাচ্ছি। এই 14-র মধ্যে যেমন 2 আছে, তেমন 3 আছে, তেমন 4 আছে, যেমন 5 আছে, বাট আরও অনেকগুলো ডিজিট মিলেও কিন্তু 14 হয়। বাট আমরা আলোচনার সুবিধার্থে কী করছি যে আমরা এভাবে দেখে নিচ্ছি যে এই 14 যখন একটা কমপ্লিট একটা ডিজিট দাঁড়িয়েছে, এই ডিজিটের মধ্যে কি আছে? প্রত্যেকটা একটা একটা করে কি আছে? 2, 3, 4, 5 একটা একটা করে সংখ্যা আছে। আলাদা আলাদা করে কিন্তু এরা কি করছে? প্রত্যেকে নিজের প্রতিনিধিত্ব করছে। কিন্তু ব্যবস্থাপনা কি? ব্যবস্থাপনা মানে হচ্ছে পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, তারপরে হচ্ছে তোমার নির্দেশনা, নেতৃত্ব, প্রেষণা, সমন্বয় এবং নিয়ন্ত্রণ। এই প্রত্যেকটা কাজের একটা সম্মিলিত রূপ হচ্ছে ব্যবস্থাপনা। আমি যখন ব্যবস্থাপনা হিসেবে চিন্তা করব তখন কিন্তু এই ডিজিটগুলি কিন্তু ইনকমপ্লিট। এরা কিন্তু আলাদা আলাদাভাবে যখন থাকছে তখন ধরো এটা হচ্ছে পরিকল্পনা, এটা হচ্ছে সংগঠন, এটা হচ্ছে তোমার কর্মসংস্থান, এটা হচ্ছে তোমার প্রেষণা। এই বিষয়গুলোর মধ্যে যখন আমি সম্পর্ক স্থাপন করে দিব তখন কী হবে? এটা হবে সমন্বয়। তার মানে আমার মনে হয় যে আমরা সবাই আসলে বুঝতে পেরেছি যে যখন কোনো একটা বিভাগের মধ্যে শুধুমাত্র উপকরণগুলো না, যেই উপকরণগুলো আছে সেই উপকরণগুলোর মধ্যে যদি আমি একটা দলীয় সমন্বয় যদি আমি দেখতে পাই, দলের যদি একটা পার্টিসিপেশন দেখতে পাই, আমরা নিজেরাও কিন্তু চিন্তা করি যে আমরা যখন বাসায় একা একা কোনো একটা কাজ করি সেই কাজটা কিন্তু করতে আমাদের খুব কষ্ট মনে হয়। কিন্তু সেই কাজের জন্য যদি আমার ছোটো বোন এসে আমাকে সহযোগিতা করে, বা মা যখন রান্নাঘরে কাজ করছে আমরা যদি সেই রান্নাঘর থেকে খাবার রান্না করা খাবারটা যদি টেবিলে এনে খাবার পরিবেশন করি, তখন কি হচ্ছে? মায়ের কাজটা কিন্তু অনেক সহজ হয়ে যাচ্ছে এবং আমরা খুব অল্প সময়ের মধ্যে সুন্দরভাবে কিন্তু আমাদের গেস্ট যারা যদি বাসায় আসে তাদেরকে আমরা কি করতে পারবো? অ্যাটেন্ড করতে পারবো, তাদের সাথে কথা বলতে পারবো, মা তাদের সাথে একটু সময় নিয়ে গল্প করতে পারবে। এই যে একটা যোগসূত্র স্থাপন, এটা ঠিক প্রত্যেকটা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও কিন্তু তাই, যে প্রতিষ্ঠানে আমি যদি সব উপকরণ আছে কিন্তু আমি মিল করলাম না, কি হবে? অবশ্যই আমি যে কাঙ্ক্ষিত লক্ষ্য আছে সেখানে পৌঁছাতে পারবো না। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু বই খাতা থাকে, পেন্সিল কলম থাকে। ইভেন ধরো তোমরা আজকে যারা এখন ক্লাস না দেখে ঘুমাচ্ছ তাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু মোবাইল ফোন আছে, প্রত্যেকের বাড়িতেই কিন্তু ওয়াইফাই কানেকশন না থাকলেও এমবি কিন্তু কেনার মতন অবস্থা আছে। কিন্তু তোমরা কি করছো? তোমরা হয়তো আলসেমি করে এখন লাইভ ক্লাসটা দেখছো না। তোমরা কি করবে? হয়তো আড়মোড়া ভাগবে 11টা 12টার সময় আস্তে আস্তে করে ঘুম থেকে হেলে দুলে উঠে হয়তো বা মায়ের তৈরি করা নাস্তাটা খাবে, আর তোমরা বসে বসে তখন হয়তো বা ক্লাসটা চেষ্টা করবে একটু দেখার জন্য যে আচ্ছা দেখি আজকে ম্যাডাম কী পড়িয়েছে। কিন্তু ধরো আজকে আমাদের কথা ধরো, আমাদের আজকে কিন্তু এখানে ইলেকট্রিসিটি নাই, জাস্ট ক্লাসটা শুরুর 4 থেকে 5 মিনিট আগে কিন্তু ইলেকট্রিসিটি চলে গিয়েছে, আমাদের এখানে ওয়াইফাই কানেকশনটা ডিসকানেক্ট হয়ে গিয়েছে। তারপরেও এই যে একটা ক্লাস নেওয়ার যে আমাদের একটা আগ্রহ, তোমাদের জন্য আমাদের কিছু করার আগ্রহ, আমাদের লক্ষ্যটা কি? আমাদের লক্ষ্যটা হচ্ছে যে কোনো ধরনের প্রতিবন্ধকতাই আসুক না কেন আমরা আমাদের ক্লাসগুলো আসলে চালিয়ে নিয়ে যাব। অবশ্য বিকল্প ব্যবস্থা আছে, বিকল্প ব্যবস্থার সহযোগিতা নিয়েই কিন্তু আজকে আমরা এই ক্লাসটা জন্য তোমাদের সামনে দাঁড়াতে পেরেছি। হয়তো আলোর ব্যবস্থা করতে পারিনি, কিন্তু যতটুকু স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ তার মধ্যেই কিন্তু আমরা আমাদের চেষ্টাটা চালিয়ে যাচ্ছি। এবং এই চেষ্টাটা চালানোতে কি হয়েছে? একটা ক্লাস কিন্তু আমরা নিতে পেরেছি। আমাদের কি উদ্দেশ্য ছিল? ক্লাস নেওয়া। এখন আমরা চাইলে কিন্তু বলতে পারতাম যে বৈদ্যুতিক সংযোগ নাই, এই কারণে কিন্তু আমরা কি করতে পারিনি? ক্লাস নিতে পারিনি। তখন কিন্তু তোমরা আবার প্রশ্ন করতে যে কেন এমবি কিনে ক্লাস নেওয়া যেত না? বিষয়টা কিন্তু এইরকম। ঠিক তোমাদের ক্ষেত্রেও ধরো তোমাদের সব কিছু থাকা সত্ত্বেও তোমরা সমন্বয় করতে পারো না বলেই তোমাদের হয়তো বা জীবন থেকে অনেকগুলো সময় নষ্ট হচ্ছে। তোমাদের যে এই পর্যন্ত পিইসি পরীক্ষা দিয়ে এসছো, জিএসসি দিয়েছো, এসএসসি দিয়েছো, সামনে এইচএসসি পরীক্ষা, তোমরা কোথাও লক্ষ্য অনুযায়ী যেতে পারোনি। একটাবারও চিন্তা করে দেখোনি যে আসলে কেন আমরা সেখানে যেতে পারিনি? তার কারণ হচ্ছে আমাদের প্রত্যেকের ঘরে থাকা উপকরণগুলোকে আমরা কি করতে পারিনি? যথাযথভাবে
কাজে লাগাতে পারিনি, এই কারণেই আমরা সফল হতে পারিনি। তবে আমরা আশা রাখবো যে যেহেতু সামনে তোমাদের একটা পরীক্ষা আছে এবং সেই পরীক্ষাটা হয়তো আরও 3 মাস পিছিয়ে যাবে, কিন্তু পরীক্ষাটা কিন্তু অনুষ্ঠিত হবে এখনও পর্যন্ত ঘোষণা অনুযায়ী। তো তোমরা সবাই আসলে তোমাদের এই উপকরণগুলোর মধ্যে সমন্বয় সাধনের চেষ্টা করে যাবে। তাহলে আমরা সমন্বয় বলতে কী বুঝতে পারছি? সমন্বয় হচ্ছে এমন একটি কাজ যেটা প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন বিভাগ, উপবিভাগ, আবারও বলছি এই বিভাগগুলো মানে কিন্তু ঢাকা, কুমিল্লা, রাজশাহী, চট্টগ্রাম এই বিভাগগুলো কিন্তু বোঝাচ্ছে না। কি বোঝাচ্ছে? প্রতিষ্ঠানে থেকে থাকা ক্রয় বিভাগ, উৎপাদন বিভাগ, বিক্রয় বিভাগ, বিজ্ঞাপন বিভাগ, মানব সম্পদ বিভাগ, এই বিভাগগুলোর মধ্যে যখন আমরা সমন্বয় সাধন করব বা যখন আমরা যোগসূত্র স্থাপন করব, একটা সম্পর্ক তৈরি করব, তখন তাকে আমরা কি বলবো? সমন্বয় বলবো। আচ্ছা, এই চ্যাপ্টার থেকে আসলে আমাদের কি কি জানতে হবে বা আমাদের আসলে কি কি জানা উচিত? আমরা ইতোমধ্যে আসলে তোমরা বোর্ডে যদি দেখে থাকবে তাহলে আমরা কি দেখছি? সমন্বয়ের ধারণা দেখছি, সমন্বয়ের বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি, সমন্বয়ের নীতিমালা দেখেছি, এরপরে হচ্ছে তোমার সমন্বয়ের গুরুত্ব দেখব। মানে এগুলো আজকের আলোচনায় আমরা করব না, আমরা জাস্ট জানাচ্ছি যে এই অধ্যায় থেকে আসলে আমাদের কি কি পড়তে হবে। সমন্বয়ের গুরুত্ব, তারপর আমরা দেখব সমন্বয়ের প্রকারভেদ, এবং আরও দেখব কার্যকর সমন্বয়ের পূর্ব শর্ত। এই অধ্যায়টা খুব ছোট্ট একটা অধ্যায়, আমাদের অল্প সময়ের মধ্যে কিন্তু এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। তো খুব বেশি ক্লাস লাগবে না, হয়তো আমরা 3টা ক্লাসের মধ্যেই এটা সমন্বয়টা শেষ করতে পারবো। তার মোটামুটি তাহলে আমরা কি জানলাম যে এই অধ্যায় থেকে আমাদের এগুলো জানতে হবে, এবং এই চ্যাপ্টারটা জেনে আসলে আমাদের কি হবে, যেটা হবে আমরা নতুন করে চিন্তা করতে শুরু করব। আমাদের কাছে আসলে যা যা কিছু আছে সেই জিনিসগুলোকে নিয়ে আমরা আবার নতুন করে চিন্তা করব। এই প্রত্যেকটা বিষয়ের মধ্যে, প্রত্যেকটা উপকরণের মধ্যে আমাদের এই যে পড়াশোনা, আপকামিং এক্সাম আছে, এই এক্সামের জন্য আসলে আমাকে কোন কোন জায়গায় সমন্বয় করতে হবে, কোন পেপারটা আমি একটু কম পারি সেই পেপারটা আরেকটু প্রিপারেশন নিতে হবে, যে পেপারটা আমি একটু ভালো পারি সেই পেপারটা আরেকটু ভালোভাবে দেখতে হবে। এইভাবেই কিন্তু আমরা সমন্বয় করতে পারি। তো চলো, আজকে আমরা সমন্বয় ধারণা কিন্তু পেয়েছি। কী ধারণা পেয়েছি? যে ব্যবস্থাপকীয় কার্য সম্পাদনের জন্য বা প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন বিভাগ, উপবিভাগের মধ্যে যখন আমরা দলীয় প্রচেষ্টার সাথে যোগসূত্র স্থাপন করছি, তখন আসলে যে অবস্থাটা দাঁড়ায় তাকে আমরা সমন্বয় বলে থাকি। এবং এই সমন্বয়টা ব্যবস্থাপনার কততম কাজ? এই কাজটা হচ্ছে 6ষ্ঠতম কাজ। ওকে, চলো আমরা এখন একটু বৈশিষ্ট্য দেখি। সমন্বয় বৈশিষ্ট্যের মধ্যে সমন্বয় বৈশিষ্ট্য, তাহলে দেখো সমন্বয় সবচেয়ে বড় কথা হচ্ছে কি? লক্ষ্য কেন্দ্রিক। এটা কিন্তু আমরা ব্যবস্থাপনার প্রত্যেকটা কাজেই কিন্তু দেখছি, বা যে কোনো ধরনের কাজ যখন আমরা করতে যাচ্ছি তখনই কিন্তু আমরা কি করছি? যে এই ক্লাসগুলো প্রত্যেকটা কাজের লক্ষ্যটা দেখো, চিন্তা করো। যদি আমার এখন কি লক্ষ্য? আমার লক্ষ্য হচ্ছে যে আমি কি করব, একটা বা ধরো আমার এখন প্রোডাকশন যা হচ্ছে, প্রতিদিন আমি এখন উৎপাদন করি 100 একক পণ্য। আমার চাহিদা বেড়েছে, আমার প্রোডাকশনের সুনাম বেড়েছে, আমি সেটা বাড়িয়ে কি করব? আমি টার্গেট নিলাম আগামী 1 মাসে আমি প্রতিদিন কী করব? 200 একক পণ্য, রেডি পণ্য আমি তৈরি করব। আচ্ছা, এই যে একটা লক্ষ্য, আমি যদি এই লক্ষ্যটা, যেটা আমরা পরিকল্পনায় দেখেছি, এই লক্ষ্য কেন্দ্রে কিন্তু সেই পরিকল্পনাটাকে বোঝানো হচ্ছে। বাট আমাকে অবশ্যই কিন্তু চিন্তা করতে হবে আমি এই লক্ষ্যে যে যাচ্ছি, কারণ আমার প্ল্যানিং হয়ে গিয়েছে, আমার সব কিছু কিন্তু রেডি। এখন নতুন করে কিন্তু আমার আসলে আর কি নাই, চিন্তা করার কোনো সুযোগ নেই। আমাকে এখন লক্ষ্য কেন্দ্রিক যেটা করতে হবে, আমাকে চিন্তা করতে হবে যে এই 200 একক পণ্যটাকে, আমার যে টার্গেটটা দেয়া হয়েছে, এই টার্গেটটি আমি কিভাবে পৌঁছাবো, এই যে টার্গেট আমি কিভাবে পৌঁছাবো, এটাই হচ্ছে আমার লক্ষ্য। তার মানে সমন্বয়কে অবশ্যই কী করতে হবে? এলোমেলোভাবে আসলে সমন্বয় সাধন করা যাবে না। আমার একটা কি থাকবে? টার্গেট থাকবে। আমাকে সেই টার্গেটে পৌঁছানোর জন্য যে প্ল্যানগুলো আমি আবার সাব প্ল্যান করব, সেটাই হচ্ছে আমার সমন্বয়ের কাজ। তারপর দেখো ভারসাম্য রক্ষা। আমরা যখন বাজারে কোনো একটা জিনিস কিনতে যাই,
তখন ধরো যখন আমরা কোনো প্রোডাক্ট না দিই তখন কি থাকছে, একটা দাঁড়িপাল্লা থাকছে, এইরকম একটা অবস্থায় থাকছে এই দাঁড়িপাল্লাটার। কিন্তু যখন ধরো আমরা প্রোডাক্ট দিচ্ছি, প্রোডাক্টটা দেওয়ার পরে কি হলো, শুরুতে এটা কিন্তু এরকম বাঁকা হয়ে গেল, আমরা এইরকম করে এটা বাঁকা হয়ে গেল, এরকম করে এটা নিচের দিকে চলে গেল। তখন কি হচ্ছে, এটা একটু ইমব্যালেন্স। আমি এটা আবার ভালো করে এঁকে দেখাচ্ছি। এইভাবে করে আমি এটা ইমব্যালেন্স হয়ে গেল, এখানে এটা উপরে চলে গেল, এখানে চলে গেল, এখানে ধরো আমার মাপ কাঠি যেটা ছিল সেটা চলে গেল, একটা প্রোডাক্ট চলে গেল। যখন আমি আবার 1 কেজির পরিমাণ পণ্য দিতে চাচ্ছি এবং 1 কেজি পরিমাণ পাল্লা দিতে জিনিসপত্র দিতে চাচ্ছি, তখন এটা আবার কী হবে, তখন এটা আবার ভারসাম্যের মধ্যে চলে আসবে। তখন আবার কী দাঁড়াবে, জিনিসটা এই রকম দাঁড়াবে। ঠিক তেমনিভাবে প্রোডাকশন প্রতিষ্ঠানে যখন কোনো একজন কর্মীর দায়িত্ব জবাবদিহিতা এই দুটোর মধ্যে যখন কি থাকবে, সিমিলার থাকবে, সমান থাকবে, দায়িত্ব যতটুকু থাকবে জবাবদিহিতা ততটুকু থাকবে, দায়িত্ব এবং কর্তৃত্ব থাকবে যতটুকু, দায়িত্ব থাকবে ততটুকু, তখন কি হবে, এটা ভারসাম্য রক্ষা হবে। কিন্তু এমন হলো যে একজন মানুষকে আমি অনেক বেশি কাজ দিয়ে দিয়েছি, আবার অনেককে অনেক কম কাজ দিয়েছি। আমরা যদি একটু উদাহরণের মধ্যে যাই, ধরো ঢাকা শহর কি অনেক মানুষের কিন্তু বসবাস, এখানে বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন রকম চাহিদা আছে। ঢাকায় যদি তুমি একজন বিক্রয় কর্মীর টার্গেট দিয়ে দাও যে প্রতিদিন তুমি কি করবে, 15টা টিভি বিক্রি করবে, আর এটা কার জন্য টার্গেট দিয়েছ, যেই সেলসম্যানটা ঢাকায় থাকছে, ঠিক এই একই টার্গেট যদি আমরা ধরো এখানে দিয়ে দিলাম কুমিল্লাতে, যেখানে খুব মানুষের ভ্যারাইটি নাই এবং সেখানে মানুষের আর্থিক অবস্থার হয়তো বা আমরা একটু অজপাড়াগায় দিলাম বা কুমিল্লা বিভাগে দিলাম। এই মানুষকে যদি আমি 15টা টিভি যদি প্রতিদিন সেল করতে বলি, তখন কি হবে, এইটায় যে অবস্থা দাঁড়াবে, এটাই হবে ভারসাম্যহীনতা। আমাকে কি করতে হবে, হয় এই টার্গেট কমাতে হবে, অন্যথায় এই টার্গেট আরও বাড়াতে হবে। কি বলেছে বুঝতে পেরেছ? তার মানে হচ্ছে কি, আমার অবশ্যই আমরা যখন নীতি পড়ব সেখানেও দেখব ভারসাম্য মানে হচ্ছে প্রত্যেকটা মানুষের সাথে যে কাজগুলো, প্রত্যেকটা স্টাফের আসলে যে কাজটা থাকবে তার মধ্যে যেন একটা কী থাকে, ভারসাম্য থাকে। তারা যেন নিজেদের কাজের কর্মভারে যেন তারা ভারাক্রান্ত না হয়ে যায়। এটা হচ্ছে সমন্বয়ের একটা বড় বৈশিষ্ট্য। এরপর দেখো ঐক্য তো আসলে বোঝানোর কিছু নেই, আমরা খুব ভালো করেই বুঝি। ঐক্য বা মিলটা কিন্তু আসলে খুব জরুরি একটা বিষয়, যে আমাদের সব কিছুর সাথে কি থাকতে হবে, একটা ঐক্য থাকতে হবে। এবং এই ঐক্যটা যখন আমি নিশ্চিন্ত করব বা নিশ্চিত হবে, তখন কিন্তু দলীয় প্রচেষ্টা এমনিতেই জোরদার হবে। যখন আমার মধ্যে মিল থাকবে, তখন আমি কি বলবো যে আচ্ছা তোমার কাজটা আজকে আমি করে দিচ্ছি, তুমি আমার কাজটা আরেক দিন করে নিও। তখন কি হচ্ছে, কোনো গ্যাপ কিন্তু থাকছে না। যদি আমরা এমন বলি যে তোমার কাজ তুমি করবা, আমার কাজ আমি করব, তোমার কাজ আমি কেন করে দিব, তোমাকে যা বেতন দেয় আমাকেও তাই বেতন দেয়, তখন কি হবে, তখন আমি ব্যক্তিগত সুবিধা পেলেও আমার প্রতিষ্ঠানের কাজটা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে, এটা করা যাবে না। তারপর হচ্ছে কি, সময় কেন্দ্রিক। আমাকে অবশ্যই কী করতে হবে, নির্দিষ্ট যে সময় আছে সেই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু আমাকে সব কিছু শেষ করতে হবে। আচ্ছা, এরপর যেটা হচ্ছে আমাকে একত্রিতকরণ, তারপর হচ্ছে নিয়ন্ত্রণের সহায়তা। আমরা অনেকগুলো বৈশিষ্ট্য দেখব বইতে। আমরা যেহেতু আমাদের আসলে আলোচনার সময়টা খুব অল্প থাকে, একত্রিতকরণ মানে হচ্ছে আমার যে উপায় উপকরণগুলো সংগঠনে দেয়া ছিল, সংগঠনে আমরা কি করেছিলাম, সংগঠনে আমরা বিভিন্ন ধরনের মানব সম্পদ, যেটা ব্যবস্থাপনার 6M দেখেছিলাম, সেই উপাদানগুলোকে আমি একত্রিত করেছি। এই একত্রিত করাগুলোকে আমরা কী করব, প্রত্যেকটার যার যেখানে জায়গা সেই জায়গায় স্থাপন করার পাশাপাশি প্রত্যেকের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে দিব, এটা হচ্ছে একত্রিতকরণ। নিয়ন্ত্রণের সহায়তা, এটা কিন্তু সমন্বয়টা আসলে করাই হয় নিয়ন্ত্রণের সহযোগিতা করার জন্য। সেটা কীরকম দেখো, ধরো
আমি যখন এক সপ্তাহের মধ্যে, যে আমরা একটু যে আগেই দেখুন যে সময় কেন্দ্রিক, আমার সমন্বয় অবশ্যই কী হওয়া উচিত, নির্দিষ্ট টাইম বাইন্ডিংস থাকা উচিত। আমার এক সপ্তাহ সময়, এক সপ্তাহেতে আমার কি করতে হবে, 200 পণ্য একক, 200 পণ্য তৈরি করতে হবে। এই যে 200 একক পণ্য আমার তৈরি করতে হবে, আমি যখন সবগুলো পণ্য রেডি হয়েছে কিনা আমি যখন কাউন্ট করতে শুরু করলাম, যোগ করতে শুরু করলাম, তখন দেখলাম কি এখানে আমার হয়েছে কত, এক সপ্তাহে হয়েছে 160। তার মানে আমি টার্গেট থেকে 40টা পণ্য তৈরিতে পিছিয়ে আছি। এই যে আমি একটা সামারিতে এসেছি, এই যে একটা আমি ফিগার বের করতে পেরেছি, এই যে 40টা আমার গ্যাপ আছে, এটাই কি করছে আমাকে, এই সমন্বয়টা আমি করেছি বলেই আমি নিয়ন্ত্রণে যেতে পেরেছি এবং নিয়ন্ত্রণের কাজটা আমি সহজ করতে পেরেছি। ঠিক আছে, তাহলে আমাদের কি করছে, এই সমন্বয়কে আমাদের অবশ্যই, এই সমন্বয় যদি এই বৈশিষ্ট্যগুলো না থাকতো তখন আমরা কি করতে পারতাম না, সমন্বয়কে ভালো করে আমরা চিনতে পারতাম না। এখন দেখো আমরা আলোচনা করব নীতিমালা নিয়ে। অনেকগুলো নীতি যখন এক জায়গায় হয় তখন তাকে নীতিমালা বলা হচ্ছে। ছোট 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 একটা একটা নীতি যখন একত্রিত হবে তখন সেটা কিন্তু একটা মালা। এই নীতিমালা মানে হচ্ছে অনেকগুলো নীতি, যদি আমরা এভাবে একটা মালার কথা বলি, এইভাবে কিন্তু একটা মালা তৈরি হচ্ছে, প্রতিটা চেইন, হ্যাঁ, চেইনের মধ্যে চলে এসছে। তার মানে নীতি কি, নীতি হচ্ছে প্রতিষ্ঠিত সত্য। নীতি হচ্ছে কোনো কিছুর জন্য প্রতিষ্ঠিত সত্য যা পথ প্রদর্শন করে বা যাকে আমরা পথ প্রদর্শক বলে থাকি। তার মানে কি, নীতি হচ্ছে এমন কিছু প্রতিষ্ঠিত সত্য যা পথ প্রদর্শক হিসেবে কাজ করে এবং আমাদেরকে একটা গাইডলাইন দেখিয়ে থাকে। গাইডলাইন মানে হচ্ছে যে আমরা আসলে কোথায় যেতে চাইছি, কিভাবে গেলে আমাদের অনেকগুলো পথ থাকে কোথাও যাওয়ার জন্য, যেই পথটা আমাদের জন্য সবচেয়ে সুইটেবল, যেটা সবচেয়ে আমাদের জন্য উপযোগী, সেই রাস্তাটাই কিন্তু আমাদের কি করবে, নীতিমালা দেখাবে এবং নীতি দেখাবে। ঠিক তেমনিভাবে সমন্বয়ের কি আছে, অনেকগুলো নীতি আছে যাগুলো একত্রে আমরা যাদেরকে নীতিমালা বলে থাকি। তাহলে আমরা একটু দেখি যে প্রথম আসলে কোন নীতি আছে, সেটা হচ্ছে লক্ষ্য কেন্দ্রিক। এই লক্ষ্যটা দেখো, এই যে একটা শিরোনাম আমরা লিখছি, এটা কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের লাগছে এই লক্ষ্যটা। তার মানে যদি লক্ষ্য থাকে অটুট, একটা গান কিন্তু আমরা শুনেছি, তাহলে আমাদের কী করতে হবে, এই যদি লক্ষ্য থাকে অটুট, তার মানে আমাদেরকে অবশ্যই সবচেয়ে আগে আমরা আসলে কোথায় যেতে চাই, কি মানে কীভাবে যাব, ডাজন্ট ফ্যাক্ট, আমাদের সবচেয়ে আগে ঠিক করতে হবে আমরা আসলে কোথায় যেতে চাইছি। এই বিষয়টা কি আমরা কি বলছি, লক্ষ্য কেন্দ্রিক বলছি। এবং এটা যখন নির্দিষ্ট হয়ে যাবে তখন কিন্তু আমি কোনো আর বাধা বিপত্তি আমার সামনে এসে দাঁড়াতে পারবে না। এরপরে হচ্ছে দেখো, শুরুর নীতি বা প্রারম্ভেই শুরুতেই শুরুর নীতি। এটা দেখো একটু কেমন যেন লাগছে না শব্দটা, যে শুরুতেই আসলে শুরুর নীতি, এই মানেটা কি, মানে শুরু দুইবার কেন এখানে এসছে। দেখো, একটা সমন্বয় বা একটা কাজ যদি আমরা শুরু করতে চাই, শুরুতে শুরু করতে হবে। তার মানে হচ্ছে শুরুতে আমাকে শেষটা দেখে নিতে হবে, যে আমি আসলে যেভাবে যেতে চাইছি, যে আমি যে শুরু করব, এই শুরুটাই কি আমাকে কিন্তু আগে আগে শুরু করতে হবে। যে ধরো কোনো একটা হোটেল বা রেস্টুরেন্টে যদি দুপুরবেলার খাবার রান্না হবে, এই যে দুপুরবেলার খাবার রান্না হবে, এটা কি আমাকে সকালবেলায় কিন্তু বাজারটা করতে হবে। এটা কি আমি কী বলছি, শুরুতেই শুরু, যে আমি আসলে যেটা করতে চাইছি সেটা আমাকে প্রারম্ভে শুরুর নীতি বা শুরুতে শুরুর নীতি। তার মানে হচ্ছে ওই কাজের শুরুতে আমি কার সাথে সমন্বয় করব, কিভাবে সমন্বয় করব, কতটুকু করব, এই যে আমাকে প্রি প্ল্যান যেটাকে আমরা বলছি, সেটাকে আমি কী বলছি, শুরুতেই শুরুর নীতি বলছি। এরপরে আমরা কিন্তু একে একে খুব ভালো নীতিগুলোর দিকে যেতে পারি, যেগুলো হচ্ছে আমাদের মেনে চলতেই হয়, যে ভারসাম্য নীতি। ভারসাম্য মানে হচ্ছে যে নীতি আমরা একটু আগে বলছি, যে কর্মীর কাজ এমন হবে না যে সে কর্মভারে ভারাক্রান্ত হয়ে যায়। যে নীতির আলোকে কর্মীর কাজ ভারসাম্য বজায় থাকে এবং কর্মী সুন্দরভাবে কাজ করতে সক্ষম হয়, তখন তাকে আমরা কি বলছি, ভারসাম্য নীতি বলছি। বা যে নীতির আলোকে এই সমন্বয়টা করা হয় তাকে ভারসাম্য নীতি বলা হয়। ওকে, তারপরে আসো আমরা ভারসাম্য নীতি দেখে ফেললাম। ভারসাম্য নীতির পরে আমরা দেখি
নমনীয়তার নীতি, এটা কিন্তু আমরা কি জানি, নমনীয়তার নীতি এটা খুব গুরুত্বপূর্ণ। এটা যে কোনো কিছুর ক্ষেত্রে নমনীয়তার নীতিটা খুব গুরুত্বপূর্ণ। কেন? কারণ প্রতিদিনই প্রতিনিয়তই আসলে আমাদের পরিবেশ পরিস্থিতিটা বদলে যাচ্ছে, আমরা নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি। এখন আমি যদি পূর্ব ধ্যান ধারণা ধরে রাখি তাহলে কি হবে না, আমি প্রতিযোগিতায় টিকতে পারবো না। তাহলে আমরা এভাবে বলতে পারি যে নীতির আলোকে বা পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়া বা মিলিয়ে নেওয়াটাকেই আমরা কি বলছি, নমনীয়তার নীতি বলছি। বা যে নীতির আলোকে প্রতিষ্ঠানের নমনীয়তা রক্ষা করা হয় বা প্রতিষ্ঠানের বিভিন্ন সিদ্ধান্তগুলো পরিবর্তনের সুযোগ থাকে তাকে আমরা কি বলছি, নমনীয়তার নীতি বলছি। সমন্বয়ের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ নমনীয়তার নীতিটা। তার কারণ হচ্ছে তুমি যখন অ্যাডজাস্টটা করতে যাবে তখন বিভিন্ন জায়গায় ঘাটতি দেখতে পাবে, বিভিন্ন জায়গায় পরিকল্পনা ভুল দেখতে পাবে। এই বিষয়টা যদি তুমি তখন ম্যানেজ না করো, যে আজকের আমরা কথাটা বললাম যে আজকে কারেন্ট নিয়ে আমরা ক্লাস নিব না, এটা কিন্তু আসলে নমনীয়তার হলো না। আমি বিকল্প ব্যবস্থায় ক্লাস নিতে তৈরি আছি, এটাই হচ্ছে নমনীয়তা। তার মানে হচ্ছে পরিবর্তিত পরিস্থিতির সাথে আমাকে অবশ্যই কী করতে হবে, খাপ খাইয়ে চলতে হবে। তখনই আমি কী করতে পারবো, লক্ষ্যে পৌঁছাতে পারবো। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে দলীয় সমঝোতা। এটা আলোচনা থেকে আমাদের কাছে অবশ্যই স্পষ্ট হয়ে গিয়েছে যে আমাদেরকে অবশ্যই দলগত সমঝোতা থাকতে হবে। দলের মানুষের মধ্যে বা প্রতিষ্ঠানের সদস্যদের মধ্যে যখন আন্তরিকতা থাকবে, যখন মিল থাকবে, তখন তাকে আমরা কি বলবো, দলীয় সমঝোতা বলবো। তারপরে হচ্ছে প্রত্যক্ষ সম্পর্কের নীতি, এটা খুব গুরুত্বপূর্ণ। এই যে প্রত্যক্ষ সম্পর্ক মানে হচ্ছে যে প্রত্যেকটা বিভাগ এবং উপবিভাগের সাথে কি থাকবে, যোগাযোগ থাকবে। ক্রয় বিভাগের সাথে যদি আমি উৎপাদন বিভাগে যোগাযোগ না করিয়ে দিই, ক্রয় বিভাগের সাথে যদি আবার অর্থ বিভাগে যদি যোগাযোগ না থাকে, অর্থ বিভাগের সাথে যদি আবার মানব সম্পদ বিভাগের যোগাযোগ না থাকে, তখন কি হবে না, খাপ ছাড়াভাবে চলতে থাকবে, বিচ্ছিন্নভাবে চলতে থাকবে। এটা কোনোভাবেই হতে দেয়া যাবে না। তারপরে যেটা হচ্ছে অবশ্যই নিরবিচ্ছিন্নতা থাকতে হবে। এই প্রতিষ্ঠানের বা আমি যে টার্গেট নিয়ে আগাচ্ছি, নিরবিচ্ছিন্নতা যদি না থাকে, যদি আমি ধারাবাহিকভাবে যদি কাজ সম্পাদন না করতে পারি, তখন কি হবে না, আমার লক্ষ্য উদ্দেশ্য অর্জিত হবে না। তারপরে হচ্ছে অনানুষ্ঠানিক সম্পর্ক বা অনানুষ্ঠানিক সম্পর্কের নীতি। প্রতিষ্ঠানে আনুষ্ঠানিক সম্পর্ক যেটা হচ্ছে লিখিতভাবে হচ্ছে বা বস স্টাফের মধ্যে থাকে, এর বাইরেও কিন্তু যখন তুমি সমন্বয় করবে তখন তোমার কী করতে হবে, কারো মাথায় হাত বুলিয়ে বলতে হবে যে ভাই তুমি আরেকটু কাজ করো, তাহলে কিন্তু আমরা আরেকটু তাড়াতাড়ি কাজটা শেষ করতে পারি। বা তুমি যদি আরও 2 ঘন্টা বেশি কাজ করো, তখন কিন্তু আমরা আজকের মধ্যেই প্রোডাক্টটা কমপ্লিট করতে পারি। এই যে একটা সম্পর্কের বাইরে যেও অনানুষ্ঠানিক সম্পর্ক, সবসময় আনুষ্ঠানিক সম্পর্ক দিয়ে কিন্তু আসলে আমরা কি করতে পারবো না, আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না। সমন্বয় করতে গেলে আমাদের কী করতে হবে, কিছু অনানুষ্ঠানিক সম্পর্কেরও অবতারণা করতে হবে বা তৈরি করে নিতে হবে। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে সুসংহতকরণের নীতি। এটা আমরা তো জানি যে যখন আমরা কাজগুলো করব, সুসংহত সুসংহতকরণ মানে হচ্ছে প্রত্যেকটা বেশি অবস্থান শক্ত করা, প্রত্যেকটা জিনিসের মধ্যে প্রত্যেকটা জিনিস যে গুরুত্বপূর্ণ সে ব্যাপারটা আসলে সমন্বয়ের মধ্যে সবার আগে ফুটিয়ে তুলতে হবে। তো মোটামুটি শিক্ষার্থীরা দেখো আমরা নীতিমালা কী কী দেখেছি, যে লক্ষ্যকেন্দ্রিক দেখেছি, শুরুতেই শুরুর নীতি, ভারসাম্য নীতি, নমনীয়তার নীতি, দলীয় সমঝোতা, প্রত্যক্ষ সম্পর্ক নীতি, নিরবিচ্ছিন্নতা, অনানুষ্ঠানিক সম্পর্ক নীতি, সুসংহতকরণ নীতি। তোমরা তোমাদের বইতে আরও অনেকগুলো নীতিমালা দেখবে। তো মোটামুটি আমরা আসলে এই নীতিমালাগুলো যদি ভালো করে বুঝতে পারি তাহলে কিন্তু আমরা ভালোভাবে এই সমন্বয়টা বুঝতে পারবো। তো শিক্ষার্থীরা আমাদের আসলে আজকে নির্দিষ্ট সময়ের ক্লাস সময়ে হয়ে গিয়েছে। তো আশা রাখি যে তোমরা আসলে পড়াটা বুঝতে পেরেছো। আমি আগামী দিন আবারও একটু নীতিমালাগুলো আলোচনা করে তারপরে আমরা সমন্বয়ের প্রকারভেদে চলে যাব, যেখান থেকে সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে। এবং খুব ভালো করে কিন্তু তোমাদের কি করতে হবে,
এই চ্যাপ্টারটা পড়তে হবে, ছোট্ট একটা চ্যাপ্টার, মজার একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা পড়তে গেলে কিন্তু খুবই ভালো লাগবে আমাদের, যে আমরা ব্যবস্থাপনার 6 নম্বর ধাপে চলে এসেছি এবং আস্তে আস্তে আমরা একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছি। আমরা যদি ব্যবস্থাপনা নিয়ে চিন্তা করেছি কি, যে আমরা হচ্ছি কোনো একটা প্রতিষ্ঠানের ব্যবস্থাপক, আমাদের অনেক বড় ইন্ডাস্ট্রি আছে, আমরা সেই ইন্ডাস্ট্রির কি একজন ব্যবস্থাপক, বা আমরা একজন ওই ইন্ডাস্ট্রির সিইও, যাদেরকে চিফ এক্সিকিউটিভ অফিসার বলা হয়, বা নির্বাহী কর্মকর্তা। আমি একটা প্রোডাকশনে যাচ্ছি, আমার তো প্রথম একটা প্রোডাকশন আমি চোখে দেখতে পাচ্ছি, সমন্বয়ে আমি সবগুলো কাজকে একত্রিত করে ফেলেছি। এইভাবে যখন আমি চিন্তা করব, তখন কিন্তু আমার ব্যবস্থাপনা পড়তে অনেক মজা লাগবে এবং অনেক সহজ মনে হবে। তা না হলে কিন্তু আমাদের কাছে মনে হবে যে আমরা কিন্তু কিছুই বুঝতে পারছি না। বারবার করে বলছি, আমরা কিন্তু চটপটিওয়ালা, ফুচকাওয়ালা, বা আমাদের পাড়ার মুদির দোকান, এইভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু আমরা ব্যবস্থাপনা বুঝতে পারবো না। ব্যবস্থাপনা বোঝার জন্য আমাকে কি চিন্তা করতে হবে? আমাকে চিন্তা করতে হবে স্কয়ার, চিন্তা করতে হবে প্রাণ, চিন্তা করতে হবে আমাকে লিভার ব্রাদার্স, চিন্তা করতে হবে আমরা অনেক বড় বড় যেই দোকানগুলো আছে, অনেক যারা হচ্ছে তোমার প্রচুর সিস্টেম কনসার্ন আছে, যাদের অনেকগুলো উইংস আছে, যারা একদম দাপটের সাথে ব্যবসা করে যাচ্ছে, তখন আমি কি করতে পারবো? খুব ভালোভাবে ব্যবস্থাপনা বুঝতে পারবো। তো শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থেকো। আর আবারও বলছি, স্বাস্থ্যবিধি না মেনে কেউ বাইরে যাবে না। দ্বিতীয় ওয়েভ যেটাকে বলা হয়, করোনার কিন্তু প্রকোপটা যেহেতু ঠান্ডা পড়ছে, আমরা হয়তো টের পাচ্ছি না, বা আমরা হয়তো বা যদি পরীক্ষা করাই তাহলে আমরা হয়তো দেখতে পাবো অলমোস্ট আমরা সবাই করোনা পজিটিভ। আল্লাহ আমাদের সবাইকে আসলে রক্ষা করুন এই ভয়াবহ অসুখ থেকে। তো তোমরা সবাই বাসায় থাকবে, নিরাপদে থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে তারপর ঘর থেকে বের হবে। তো শিক্ষার্থীরা ভালো থেকো। আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।